আজকের ব্লগ ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি নেত্রকোনার অপরূপ সৌন্দর্যের নীলাভূমি সুসুন্দরপুর ও বিজয়পুর সাদামাটির পাহাড়। এই ভিডিওতে দেখাবো সাদামাটির পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য, প্রাকৃতিক আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাপন, ঘরবাড়ি। পাশাপাশি জানাবো ঢাকা কিংবা দেশের বিভিন্ন স্থান থেকে কিভাবে সুসুন্দরপুর বিজয়পুরে যাবেন, যাতায়াত কত টাকা খরচ হতে পারে, কোথায় থাকবেন এবং ভ্রমণের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য। প্রাকৃতিপ্রেমী ভ্রমণ পিপাসুদের জন্য এই জায়গাটি কেন এত জনপ্রিয় সেটা তুলে ধরবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম, দিস ইজ মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে যাবো মাত্র 50 টাকায় ময়মনসিংহ গরিপুর থেকে কুসুম দুর্গাপুর বা নেত্রকোনা। তো চলেন শুরু করি আজকের ব্লগ। নেত্রকোনা কুসুম দুর্গাপুর। আমার ট্রেন এখন চলে যাচ্ছে, আমরা এই ট্রেনে করে যাবো দুর্গাপুর। আমাদের ট্রেন ময়মনসিংহ গরিপুর থেকে লোকাল লোকাল দিয়ে যাবো জায়গা পর্যন্ত, পরে এখান থেকে যাবো দুর্গাপুর। উড়া উড়া উড়া। ট্রেনের ভিতরে অবস্থা। তো আমাদের ট্রেন গরিপুর থেকে ছেড়ে দিয়েছে গরিপুর ময়মনসিংহ জংশন। ময়মনসিংহ স্টেশন থেকে প্রতিদিন সকাল 6টায় ছেড়ে আসে লোকাল ট্রেনটি এবং ভাড়া মাত্র 20 টাকা। ঢাইরা থেকে দুর্গাপুর পর্যন্ত ভাড়া মাত্র 30 টাকা। এই হলো 50 টাকা। আপনি 50 টাকা হলেই চলে আসতে পারেন সুসুন্দরপুর ময়মনসিংহ যে কোনো জায়গা থেকে ট্রেনে করে। গ্রামের লোকাল ট্রেনে, গ্রামের ভিতর দিয়ে লোকাল ট্রেনের রাস্তাগুলা যেভাবে দেখছে বা চারিদিকে যে প্রাকৃতিক দৃশ্য তা দেখতে আমরা দেখতে এগুলো যাচ্ছি ট্রেন দিয়ে। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। যারা বাস্তবে মানে শহরে আছে, তারা গ্রামে আছে, লোকাল ট্রেনে ভ্রমণ করে লোকাল মানুষের সাথে তারা বুঝতে পারবে আসলে আসলে আনন্দ রাখে। এটা একটা অন্যরকম আনন্দ। চারিদিক দিয়ে প্রাকৃতিক প্রাকৃতিক কি দৃশ্য! সুদূর পাশে ধান ক্ষেত, মাঝখান দিয়ে ট্রেনের রাস্তা, আর সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছে আমাদের ট্রেন, যার গন্তব্য জারিয়া ঝাঞ্ঝাল। একজন ভ্রমণ পিয়াসু মানুষের এর চেয়ে শান্তি আর কি হতে পারে? শ্যামগঞ্জ প্রবেশ করতেছি। এই হচ্ছে শ্যামগঞ্জ স্টেশন। আমরা প্ল্যাটফর্মে উল্টা সাইডে পৌঁছে গেছি, যার কারণে প্ল্যাটফর্মে নামতে পারবো না আর কি। প্ল্যাটফর্মের ওইদিকে আমরা পৌঁছে গেছি উল্টা সাইডে। ওয়েলকাম পূর্বতলা। তো আমরা এখন পূর্বতলা প্রবেশ করলাম। সামনে হচ্ছে আমাদের লাস্ট স্টেশন গাইলা গাঞ্জান। হচ্ছে পূর্বতলা স্টেশন। আমরা এখন বাইরে যাবো আর কি। আমরা এখন জায়গা বর্তমান চলে এসেছি, এখন গাড়ি দুটো গাড়ি তুলে যাব দুর্গাপুর। যারা আসবেন আগে জায়গা আসতে হবে। জায়গা থেকে পরে দুর্গাপুর যাবেন, 30 টাকা ভাড়া, রেগুলার 30 টাকা ভাড়া, 15 কিলোমিটার রাস্তা। অবশেষে চলে আসলাম জাইনিয়া জাঞ্জাল। এখান থেকে আমরা অটো দিয়ে চলে যাব ডাইরেক্ট দুর্গাপুর। তো এমনিতে সবসময় লোকাল টাইম ভাড়া 30 টাকা। এখন যেহেতু ঈদ, যার কারণে 40 টাকার নিচে দুর্গাপুর যাইতে পারলাম না। 40 টাকা দিয়েই দুর্গাপুরের উদ্দেশ্যে অটোতে উঠলাম আমরা সবাই। তো আমরা চলে আসছি দুর্গাপুর। দুর্গাপুর বাজারে ঢুকতেছি এখন। এখন আছি শ্রী নদীর উপর। শ্রী নদীর উপর প্রবেশ করতেছে। একদিকে পাহাড়, আরেকদিকে সমস্ত নদী, ব্রিজ দিয়ে বয়ে গেছে পানি। তো আমরা একবারে ঘাটে চলে আসছি আর কি।
যেখান থেকে আমরা সমুদ্র নদী পার হবো। এরপরে হচ্ছে বিজয়পুর শুরু। আচ্ছা, এখন আমরা দুর্গাপুর নদীর কাছাকাছি আই পড়ছি, সমুদ্র নদীর কাছাকাছি। কাছাকাছি কি? ওই যে ওই কাছাকাছি তো বলতে এই তো আই পড়ছি। এখন ব্রিজটা গেছে ডুববে, ব্রিজটা তলিয়ে গেছে পানির নিচে। কি কস? তো ওই যে আমার বন্ধু সবার আগে আগে যায় সব কিছু করতে হয়। সমুদ্র নদী একবারে শুকনা, বুঝলাম না ভাই। পানি নাই, পানি একবারে না, একবারে শুকনা জায়গায়। পানি নাই, একটু একটু জল আছে। একবারে শুকনা, পানি টানি কিচ্ছু নাই। এটা যে এর আগে আমি 2 বার আসছিলাম, আর এবার এই পর্যন্ত পানি আছে, এই পর্যন্ত। তো আমরা এখন আছি গাড়ে। ঘাটে আছে। এখান থেকে আর কি নৌকা বা ট্রলার যেটা বলে না, তাদের পার হইতে হবে বিজয়পুর যাওয়ার জন্য। আমাদেরকে ওই পারে যাইতে হবে, ওই পারে। ওই যে ট্রলার বা নৌকা যেটা বলে আসতেছে, এটা দিয়ে আমরা আর কি পার হবো। প্রায় দাঁড়া রয়েছি 30 মিনিট ধরে। প্রথম একটা মিস করলাম, আর আবার আস্তে আস্তে। আমি কই কাহিনীটা কাহিনী কইবা? দেখতে উঠছেন গাড়ির মধ্যে, পরে এই ব্যাগ আনানোর লাগে আরো আধা ঘন্টা লেট হয়েছে, নাহলে আমরা আরো আগে চলে যেতাম। এখন পর্যন্ত বিজয়পুর থাকতাম নাকি? হ্যাঁ। আস্তে। তো আমরা উঠতেছি আর কি নৌকার দিকে। দেখতে তো হেঁটে মজা হতো না। ও দিদি বিশান, যেহেতু ঈদের পরের দিন সবাই যেতে দুর্গাপুর ঘুরতে, তার কারণে লোকজন অনেক বেশি। পাশাপাশি মোটর সাইকেল সাইকেল সবগুলাই করে দেওয়া যায় আর কি। শিবন অত অত ঝুলতেছে কে? লুট পড়ে গেছে বেশি, এর মধ্যে যত নলের কাম আছে ডাবল লই যাচ্ছে। এখন যদি ডুববে যায় আমরা লেবার সেবা। চলো যারা ঢাকা থেকে আসবেন তারা চলে আসতে পারেন সকাল ভোর 4টা ঢাকা থেকে বলাকা কম্পিউটার নামে একটি ট্রেন ঢালিয়া জাঞ্জল পর্যন্ত আসে এবং ময়মনসিংহ থেকে প্রতিদিন 4টি করে লোকাল ট্রেন আসে ঢালিয়া জাঞ্জল। সমষ্টি নদী চারিদিক দিয়ে দেখেন কি সুন্দর একটা ভিউ। মেন বিষয়টা হচ্ছে পানি কম, বৃষ্টি হতে সময় কিন্তু পানি নাই। এটা একটা আশ্চর্যজনক বিষয়। ওই ওই পার থেকে ওই পারে আসলাম, এখন আমরা নামবো আর কি, নামার পালা। 3 জন 6 জন 9 জন 12 15 18 কম হইলেও 50-60 জন লোক আছে ওই জায়গায়। তো লাভ দিতে হইব। তো আমরা জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা, কিন্তু যারা এখানে থাকে বা যারা প্রতিদিন যাতায়াত করে তাদের জন্য এটা কোনো কিছু না। তারা এই ট্রলার দিয়ে বা নৌকা দিয়ে যাতায়াত করতে করতে অভ্যস্ত। 25 টাকা দেন। 25 টাকা, 7 জন। 5 জন 5 টাকা দাও বড় বাইরে। 5 জনে মাত্র 5 টাকা, বেশি না। বেশি নিতেছি না। তো আমরা যা এই নৌকা দিয়ে পার হয়েছি তার জন্য একটা ভাড়া দিতে অবস্থা, এটাকে বলে আর কি ঘোড়ারা ভাড়া। এই অঞ্চলে বাসায় 5 টাকা করে, এক একজনে 5 টাকা করে পার পার। 5 জন 25 টাকা দেন। আইসি 25 টাকা। তো এটা হচ্ছে শিবগঞ্জ বাজার। আমরা দুর্গাপুর বাজার থেকে শিবগঞ্জ বাজার, মানে শুধুমাত্র নদটা পার হয়েছি, সমস্ত নদী পার হয়েছি, তখন আমরা শিবগঞ্জ বাজার। আমরা সবাই এখন শিবগঞ্জ বাজারে একটি হোটেলে দেখবো সকালে নাস্তা করার জন্য। শাসটল শাসটল আইসি রুটি খাইতাম, কোন সময় ধরে বলেছি একটা রুটি দেয় না।
2-3 ঘন্টা ধরে ওয়েট করতেছি রুটি ভাই রুটি মুটি দিয়ে 1 ঘন্টা ধরে বসে রুটি আর আয় না সকাল থেকে কোনো খাওয়া খাই খাওয়া দাওয়া নাই কোনো কিছু না আর এই যে একটা লবণ দেখবা এটা মনে হয় 3 বছর আগে রাখছি না গেলাম দেখবো 3 বছরের পরে লড়া ময়লা কি আমরা প্রথমে যাব, প্রথম মিশন হলো ময়লা মানে পাশাপাশি তা আড্ডাও হয়ে যাবে আজকের এই হোটেলে বসে। এটা সবসময় যখন সব বন্ধু একসাথে বসি একটা আড্ডা হয়ে যায়, হাসি ঠাট্টা আনন্দ সব জায়গাতে থাকে, ঠিক সেরকমই আজকের এই জায়গাতেও। বিষয়টা বুঝন লাগবো, মাটি সারি কাটন লাগবো, লোক টোক লাগানো লাগবো। এখন কথা আগে ডাল মেরে দিলে আচ্ছা রুটি জায়গা ডাল সমস্যা কি ডাল দিয়ে খান তোরা ইন্ডিয়া 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 রুটি জায়গা ডাল আছে নাস্তা রুটি করা করি আনুন যে যেটা দিছেন এটা তো খাই আলাই হ্যাঁ খাই লাবার দাও খাই লাগা কালি বেড়া লাও রুটি খাওয়া লাগবে আগে দিন খাও আর লাগবে না আচ্ছা এটা তোমার দিন হ্যাঁ তুমি এক কাজ করো রুটি বাদ দিন লাগা লাও সান্তনা লে লাও আজ ডিম রানিং কাটতেছি সান্তনা খাওয়া না সান্তনা খাওয়া লাগা লাও সান্তনা তো ভাইলা কেয়ার করুন দেবো এটা এটা তুই খাবি না আমি খাবো না এটা কাল লাগছে দে চলে দিছে কে সবার লাগি দিছে আমরা তো অর্ডার দিছি না তার মানে বাহ সবারই দিছে হ্যাঁ অর্ডার নেন বলিও ডাল খাইবা, প্রচুর ডাল খাইবা। কালকে লিখিব ডাল খেলে তোমার মনে করো যে কেন দিতে পারবো এনার্জি কালি, শরীর স্বাস্থ্য ভালো হইব। দুইটা ডাল নেন গাড়ি দুইটা লাগবে আচ্ছা মামা দেন তোরা এই অবস্থা কে দেন তো হ্যাঁ আমরা দুজনে নাস্তা করে নাই, কারণ এই হোটেলের পরিবেশটা আমার কাছে ভালো লাগে নাই। শিবগঞ্জ বাজারে সকালে নাস্তা সেরে এখন আমরা চলে আসলাম রোডে সিএনজি অথবা অটো স্ট্যান্ডে, সেখান থেকে আমরা যাব বিজয়পুর। তো দেখি ভাড়া আসলে কত চাই, যেহেতু ঈদের মধ্যে তারা ভাড়া অনেক বেশি বেশি চাইতেছে সব জায়গায়, এটা আর কি আসলে বলার মতো না। ভাড়া ফুরাও না কে বলো না কে হ্যাঁ আমরা কয়জনে নাও কয়জন 7 জন আইডি কার্ড ড্রাইভার কই বিজয়পুর 0 যায় 7 জন কত সারাদিন জিরা ফেলে করতে লাগবো নাকি তো আমরা একটা ওট নিয়ে গেছি সারাদিনের জন্য। তারা সারাদিন আমাদেরকে ঘুরে দেখাবে বিজয়পুর যা কিছু আছে সবকিছু দর্শনীয় স্থানগুলো। অনেক দামাদামি করার পর বুঝলাম যে না, আমরা যদি একটা রিজার্ভ অটো নিয়ে নিই তাহলে আমাদের লস হবে না। একটা অটো রিজার্ভ নিয়ে নিলাম, যেহেতু আমরা 7 জন লোক আছি। কারণ আমরা যদি ভেঙে ভেঙে অটো দিয়ে যাতায়াত করি তাহলে আমাদের ভাড়া অনেকটা বেশি হয়ে যাবে। তার কারণে সারাদিনের জন্য 800 টাকা দিয়ে একটা অটো রিজার্ভ করে ফেলি, যে অটোটা সারাদিন আমাদেরকে ঘুরিয়ে ফেলে বিকালবেলা এই শিবগঞ্জ বাজারে এনে নামিয়ে দেবে। তো আপনারা যারা আসবেন অবশ্যই 8-10 জন মিলে যদি আসেন তাহলে একটা অটো নিয়ে সারাদিন ঘুরতে পারবেন, ভাড়া কিছুটা হলেও কম হবে রিজার্ভ নিলে। আর যদি ভেঙে ভেঙে ঘুরেন তাহলে ভাড়ার পরিমাণ অল্প হলেও বেড়ে যাবে। তো আমি সাজেস্ট করব যারা 7-8 জন আসবেন তারা অবশ্যই একটা অটো রিজার্ভ নিয়ে ঘুরবেন। তো আমরা চলে আসলাম বিজয়পুর 0 পয়েন্টে। একজন নাম্বার ডালো না, নাম্বার ডালো ফোন দিবা এই সময়। তো বিজয়পুর 0 পয়েন্টে আছি, এই যে অবস্থা 0 পয়েন্টের সামনে আর কি ভিতরে দেখবো। ওই যে অনেক মানুষ আসতেছে ঘোরার জন্য।
ওই যে তুমি অনেক জায়গায় এই জায়গায় আইছো উপরে উঠবা, এই যে উপরে উঠবা, এটা উপরে সে উঠতে পারবা না, ঘুরে গোবিন্দ মন্দির অবশ্যই উঠতে হ্যাঁ পারবো, চলো। যদি যদি এনটা কিন্তু ঘুরে দাও তো জীবন বাঁচবো, হাত পা বাঁচবো, জীবন বাঁচবো কিন্তু আত্মা বাঁচবো না। হাত পাতে বসিয়ে দেবো শেষ অবস্থাটা। হ্যাঁ এই যে, আমরা এখন অ্যাডভেঞ্চার ভ্রমণ করতেছি পাহাড়ের অঞ্চলে, 30 সেকেন্ডের একটা ভিডিও না, আর যদি একটা ভিডিও অ্যাডভেঞ্চার ভ্রমণ পাহাড়ে উঠতেছে। অন্য জীবন শেষ। যদি পড়া জীবন কিন্তু বাঁচতো না। যাদের মনে করেন কলিজা দম আছে তারা এই পাহাড়ে উঠবেন, পাহাড়ে এছাড়া উঠবেন না। তো ভালো ভালো আছে। না আছেন ঘুরেন পাহাড়ের উপরে উঠেন, যত কষ্ট হোক তা আনন্দ কাজ করে। তো আমরা আজকে সেই ভ্রমণটাই করবো, দেখি সবচেয়ে বড় কোন পাহাড়টা আছে এটার ভিতরে আছে উঠবো। অনেক কষ্ট করার পর যখন আপনি পাহাড়ে একবারে চূড়ায় উঠবেন, চারিদিকে ভিউ দেখবেন, তখন আপনার জীবন থেকে বা আপনার মন থেকে যতই কষ্ট থাকুক আর যতই ক্লান্তি থাকুক, এই দৃশ্য দেখার পর কখনোই মনে হবে না যে আপনি ক্লান্ত হয়ে গেছেন। একদিকে পাহাড়, আরেকদিকে সমস্ত নদী, নিচ দিয়ে বয়ে গেছে পানি। তো আল্লাহর সৃষ্টি জগৎ কতই সুন্দর, যা আপনি এখানে আসলে বুঝতে পারবেন। এটা আপনি কখনো পাবেন না শহরে, চার দেয়ালের ভিতরে। চারিদিক দিয়ে পাহাড়, প্রাকৃতিক একটা সুন্দর দৃশ্য, যা আপনি একমাত্র পাহাড়ে উঠলে সেই দৃশ্যটা অনুভব করতে পারবেন। চারিদিকে প্রাকৃতিক দৃশ্য, যা দেখতে এক অন্যরকম আনন্দ দেয় ভ্রমণ পেয়েছো মানুষদের। তখন আর শরীর বা মনে ক্লান্তি কাজ করে না। এটা হচ্ছে সমুদ্র নদী, ওই পাশে এসে ইন্ডিয়া, ওই পাশে এসে ইন্ডিয়া, এই পাশে এসে বাংলাদেশ। তো আমরা বাংলাদেশে আছি। এই দুনিয়াতে সবচেয়ে 100% খাঁটি ভালোবাসা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা। এখানে কোনো ভেজাল নাই, কোনো কিছু নাই। এই ভালোবাসা আসলে আপনি 1000 টাকা দিয়েও পাবেন না। আপনি মন খারাপ, আপনি পাহাড়ে আছেন, ঘুরতে আছেন, ভ্রমণ করেন, অন্য লেভেলে একটা শান্তি পাবেন, মনে একটা আলাদা একটা শান্তি আসবে, যা আসলে না আসলে বুঝবেন না। তো যারা মনে করেন ডিপ্রেশনে থাকে বা চিন্তায় থাকে, অনেক সময় হয় না টেনশনে থাকে, তাদেরকে বলবো তারা আসলে আছেন, পাহাড়ে আছেন, ঘুরে যান, আনন্দ করেন, তাহলে ভালো লাগবে। সুন্দর দৃশ্য দেখেন, চারিদিক দিয়ে প্রাকৃতিক একটা রূপ, যা ভ্রমণ প্রিয় মানুষকে অন্য লেভেলে শান্তি দেয় বা অন্য এক লেভেলে আনন্দ দেয়। পাহাড়ের অ্যাডভেঞ্চার একটা ভ্রমণ হচ্ছে আজকে। তো আমরা নিচে দিকে নামতেছি আর কি। তো ওরা আমাদের রায়কা চলে যেতেছে। আমি যদি একা হয়ে যাই তাহলে মনে করেন আমি বিপদে পড়ে যাবো। ভালো করে ধরতে হবে তাদেরকে, চালু করে ধরতে হবে, কারণ কোন সময় কি হয় বলা তো যায় না। থেকে পড়লে একদম শেষ, জীবন বাঁচবে না। কারা একদম কারা এক বেঞ্চার পানি দিয়ে ঢুকে গেছে আর কি।
যত উপর দিকে উঠতেছি সে সে এক অন্যরকম দৃশ্য আমাদের চোখে ধরা পড়তেছে। তো কষ্টের মধ্যে শান্তি লাগে যখন এই দৃশ্যগুলা আমরা দেখি। পাহাড়ে উঠা যেমন কষ্ট, তার চেয়ে ডাবল কষ্ট নামা। কারণ পাহাড়ের উপরে খালি স্লিপ করে, একবার যদি পড়ে যায় মানে ব্যালেন্স লাগার কোনো সম্ভাবনা নাই বা কোনো শক্তি নাই ব্যালেন্স লাগার। একবার যদি পা পিছলে যায় একবার নিচে। তো পাহাড়ে যারা আসবেন খুব সাবধানে হাঁটবেন। জুতন জুতন এদিকে আসো। কই আছো? আমরা কইলে আইছো তুমি? সবচেয়ে পাহাড় উঁচু হলো এই যে পাহাড় তোমরা রে। কোন পাহাড়ে নিয়ে আইছো এটা? এটা হলো তোমার দুর্গাপুর বিজয়পুর পাহাড়, সবচেয়ে উঁচু পাহাড় এটা। এখন যে নামতাছি হ্যাঁ, দুজনতে কোনোভাবে পা পিছলা পড়ে যাবে, সিধা সাইব। পা পিছলে পড়ে গেলে মনে হয় যে লোক আছে 5 জন, একজনে না ধরতে আর 2 জনে ধরে আলবো, চিন্তার কোনো কারণ নাই, পড়তা না। আমরা যে রিক্সা যারা করতেছি, প্রথম আইবো এরা তো জড়াই উঠতোই না, আমরা তো মনে হয় যে ট্রেনিং দেওয়া মনে হয় যে আমরা এর আগে অনেকবার আইছি। হ্যাঁ, এটা হচ্ছে পাহাড়িদের বাড়ি, বা যারা পাহাড়ে বসবাস করে তাদের ঘর বাড়ি আর কি, তারা এখানে থাকে। আমরা ওই জায়গা থেকে এদিকে নামলাম। কি অবস্থা? তোমার নাম কি? হ্যাঁ, আরে না, লোক নাই, লোক নাই। আরে এটা পানি অনেক কষ্ট করে ধরে দেবো, পানি অনেক কষ্ট করে করে এই না, না করছে নাকি? তো আমরা আসলে পানি খাওয়ার জন্য চেষ্টা করতেছি আর কি, বলতেছি দুই হারাচ্ছি বলে। আসলে ওরা অনেক কষ্ট করে পানি ওঠায়। ওই যে ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, বেশি পানি। পানি কথা বলছিলা? পানি নাই আসলে, তারা অনেক কষ্ট করে পানি করে ম্যানেজ করে এই জায়গায়। আসলে আমরা স্বাভাবিক হয়েছে না, তা আমরা আসলে পানি খাওয়ার জন্য চেষ্টা করতেছি অনেকক্ষণ ধরে। তো এখন একটা ঢুকলাম আর কি, ব্লগ বানাইতেছে আর কি, ব্লগের ভাতা বলেন বা ব্লগ তৈরি করে আর কি, তৈরি করে বিক্রি করে। তো উনি যে যে বসে আছে তাকে বললাম যে পানি খাওয়ার ব্যবস্থা আছে কিনা, সে বলছে একটা কল আছে, কলে যা খাইতে পারে। তো এই তো কল, পানি, পানির অপর নাম জীবন। জীবনের অপর নাম কি তুমি বলো? এক আধ দাঁড়া অনেকক্ষণ পরে মানে পাহাড়ে পানি করছি, পাহাড়ে বাসা যারা থাকে বা যারা বসবাস করে ঘরে তাদের কাছে পানি করছে, কোনো কিছু পায় নাই। আর তারা কোনো শব্দ করে না, কথাই বলে না পানি আছে কি নাই। যাই হোক, একজনের কথাই বলছে না, একজনে বলছে আছে, নাইকে বলছে মানে হ্যাঁ পানি মনে অনেক কষ্ট করে গেল আর কি, গায়ে দিয়ে দিতে পারে না। আমরা তো কল ফাঁসি এখান থেকে পানি করতেছি। তা আমাদেরকে এই ভাই বলতেছে সামনে জিরো পয়েন্ট বিজয়পুর, যেখানে গেলে প্রাকৃতিক দৃশ্য আরো ভালোভাবে দেখা যায়। না তার সবাই খাওয়া যাইব, জীবন তো বাঁচাইতে হইব। যাবে নাকি এদিকে? তার কথা মতো সামনের দিকে এগিয়ে থাকলাম, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে লোকজন নিষেধ করতেছে, বলতেছে যাইও না, গেলে ওটা গুলি করতে পারে বিএসএফ। তো আমরা এই চিন্তা ভাবনায় তখন আর সামনের দিকে এগোই নাই, আমরা পিছন দিকে বেগে আবার চলে আসছি। কারণ দেখা যাচ্ছে ইন্ডিয়ার সীমানা, ইন্ডিয়ার বিএসএফ কখন জানি কাকে কিভাবে গুলি করে তা তো বলা যায় না। জীবনের মায়া সবারই আছে, কিন্তু আমরা যেটুকু জানতে পারছি এখন আর
সেই বিজয়পুর জিরো পয়েন্টে যাওয়া যায় না, কারণ দুই পাশে ইন্ডিয়া, মাঝখান দিয়ে সরু একটা রাস্তা দিয়ে চলে গেছে বিজয়পুর জিরো পয়েন্ট। রাস্তা তৈরি করা হয়েছে বিজয়পুর জিরো পয়েন্টে যাওয়ার জন্য। দর্শনার্থী যারা আসেন তারা সুন্দরভাবে বিজয়পুর জিরো পয়েন্টে এই রাস্তা দিয়ে যেতে। বাংলাদেশের অংশ হওয়া সত্ত্বেও আমরা যাইতে পারলাম না বিজয়পুর জিরো পয়েন্ট। আসলে আমরা জানি না সবসময় কেন বাংলাদেশের মানুষের সাথে এরকম হয়। ইন্ডিয়াকে সত্যিই আমাদের বন্ধু রাষ্ট্র নাকি আমাদের শত্রু রাষ্ট্র, এই জবাবটা আপনারাই দেবেন কমেন্টের মাধ্যমে। আমরা বিজয়পুর ঘোরাঘুরি শেষ করার পর পরে চলে যাই সাদামাটি পাহাড়, যা চুনামাটি অথবা সাদামাটি পাহাড় নামে পরিচিত। তো চলেন সেখানে দেখাবো আসলে ওই জায়গাতে কি আছে। তো আমরা মূলত ওই জায়গায় পাহাড়, বিজয়পুরে পাহাড় গুলা ছিল যেগুলা ঘোরাঘুরি শেষ করে এখন আছে আর কি সাদামাটি, যেটাকে বলে আর কি বিজয়পুর চীনামাটি বা সাদামাটি যেটা বলে, এই জায়গায় আসছি আর কি। এই সেই জায়গার দৃশ্য। তো মূলত বিজয়পুর মানুষ আসছে আর কি এই যে এতটুক জিনিস দেখার জন্য, এই জিনিসটা দেখার জন্য এটা আর কি ভাইরাল সাদামাটি বা চীনামাটি যেটা বলেন। পাশাপাশি একটা নাটক হয়েছে মুশফিকুর রহমান এবং কেয়া পায়েল অভিনীত রূপসী স্টুডিও, এই জায়গাটাতে, এই জায়গাতে ওই জায়গায়। আর ওই জায়গায় ছবি তুলে অনেক সুন্দর হয়। মানুষের মূলত আকর্ষণ রয়েছে এই জায়গার মাটিতে আর কি। ওই জায়গার মাটিটা দেখা যায়, ওই জায়গার মাটিটা এসে আকর্ষণ, আর হচ্ছে এই খালটা, এই হচ্ছে মাটি, খালি সাদা মাটি। মূলত মূলত বিষয়টা হচ্ছে এই জায়গায় গর্তটা হওয়ার কারণ হচ্ছে এই জায়গা থেকে মাটি তুলে সিরামিক্সের কাজ করতে, মনে করেন সিরামিক্সের প্লেট, মানে সিরামিক্সের গ্লাস, মানে বিভিন্ন আইটেম গুলা যেগুলো সিরামিক্স দিয়ে তৈরি হয়, এখান থেকে মাটি তুলে একটা কোম্পানি সিরামিক্স বানাইতো আর কি এই মাটি দিয়া। কারণ ওই জায়গায় মাটিটা সিরামিক্সের মতো, সিরামিক্সটা কাজে লাগে মাটিটা দিয়া, এই সাদা মাটি দিয়া। তার কারণে আর কি এরকম করতে হয়েছে। এটা হচ্ছে আকর্ষণ বিজয়পুর সিনেমাতে। মূলত মানুষ এই আকর্ষণের জন্য আর কি এই জায়গায় আছে। বুঝছেন? পাশে একটা কাল আছে, সুন্দর দৃশ্য, একটা অন্য লেভেলের একটা দৃশ্য আর কি এই জায়গায়। ওই যে বাইরে ওই জায়গায় লোকজনে যাতায়াত করতেছে বা দোকানপাট, খাওয়া দাওয়ার জন্য আর কি যা কিছু ওই জায়গায়। তো এই দৃশ্যটা আর কি এই দিক থেকে আর ভালো দেখা যায়। এই জায়গায় যে দৃশ্যটা আছে সামনে থেকে আর ভালো দেখা যায়। এখান থেকে শুধু এতটুকু দেখা যায়, কিন্তু সামনে থেকে পুরো দৃশ্য দেখা যায় সুন্দর মতন। এটা হচ্ছে বিজয়পুর সিনেমাটির মেন আকর্ষণ। তো নিশ্চয় আমি বন্ধু, তো কেমন লাগতেছে? সুন্দর, শুধু হ্যাঁ অতটুকু জায়গা এই জায়গা আর বেশি সুন্দর। এই জায়গাটা আরো বেশি আকর্ষণ, কারণ মাটি হ্যাঁ। অন্য লেভেল একটা কালার। সে দৃশ্য বা সুন্দর আকর্ষণ মেন জিনিস, একদম নিচ থেকে আর কি আস্তে আস্তে কালটা। তো এটা হচ্ছে চীনামাটি বা সাদামাটি পাহাড়, পাহাড়ের সৌন্দর্য বা দৃশ্য এটাই। তো এটা হচ্ছে বিজয়পুরের মেন আকর্ষণ। বা কিছু পাহাড় আছে ওইদিকে, এটা হচ্ছে বিজয়পুর জিরো পয়েন্টে। তো আপনারা আসবেন একটা অটো নিয়ে বা একটা যে কোনো একটা গাড়ি নিয়ে সারাদিন রিজার্ভে ঘুরতে পারবেন, আপনার ভালো লাগবে, ওটা ছবি টবি তুলতে পারবেন। তো আজকের জন্য ব্লগ এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।